বিশ্বজুড়ে কিন্তু এখন এক নতুন ধরনের ক্ষমতার লড়াই শুরু হয়ে গেছে। কিন্তু এবারের যুদ্ধটা মাটির জন্য নয়, বরং জলের জন্য। চলুন আজ আমরা দেখব কিভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ মানে ভারত মহাসাগর এই নতুন বিশ্বশক্তি সংগ্রামের একটা মূল মঞ্চ হয়ে উঠছে। একটা খুব বিখ্যাত কথা আছে যে সমুদ্রকে নিয়ন্ত্রণ করে আসলে সেই বিশ্বকে নিয়ন্ত্রণ করে। কথাটা বলেছিলেন অ্যালফ্রেড ডি মাহান, একজন আমেরিকান নৌ কর্মকর্তা। আর তার এই একটা তত্ত্বই বিশ্বশক্তির কেন্দ্রবিন্দুকে পুরোপুরি ভূমি থেকে সমুদ্রে নিয়ে আসে। মাহানের সি পাওয়ার থিওরিটা আসলে খুব সহজ। এর মূল কথা হল আসল ক্ষমতা তার হাতেই থাকবে যার নৌশক্তি বেশি। আর এই আইডিয়াটাই কিন্তু আমেরিকা, জার্মানি, জাপানের মতো দেশগুলোকে একসময় বিশাল নৌশক্তিতে পরিণত হতে সাহায্য করেছিল। ভারত মহাসাগরের আজকের পরিস্থিতি বুঝতে হলে এই থিওরিটা জানা খুব জরুরি। আগেকার দিনের অনেক থিওরি ছিল, যেমন ম্যাকিন্ডারের হার্টল্যান্ড থিওরি, যেখানে বলা হতো জমিন দখলই আসল শক্তি। কিন্তু মাহান অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে আসল ক্ষমতাটা লুকিয়ে আছে সমুদ্রে। আর আজ তো আমরা দেখতেই পাচ্ছি তার কথাই সত্যি হতে চলেছে। নতুন গ্রেট গেম কিন্তু এখন জলের ওপরেই খেলা হচ্ছে। আচ্ছা, সমুদ্র কেন এত গুরুত্বপূর্ণ? কারণটা খুবই সোজা। সারা বিশ্বের ব্যবসা বাণিজ্যের প্রায় ৮০% হয় সমুদ্রপথে। তার মানে যে দেশ এই বাণিজ্য পথগুলো নিয়ন্ত্রণ করতে পারবে সে তার অর্থনৈতিক শক্তিকে খুব সহজেই সামরিক শক্তিতে বদলে ফেলতে পারবে। আর ব্যাপারটা শুধু ব্যবসা বাণিজ্যে সীমাবদ্ধ না, নৌশক্তির একটা বিরাট ডিফেন্স অ্যাডভান্টেজও আছে। ভাবুন তো, একটা নিউক্লিয়ার সাবমেরিন যেটা হয়তো শত্রুপক্ষের উপকূলে খুব গাছে নিঃশব্দে অপেক্ষা করছে, এটা একটা বিশাল ব্যাপার। আর এই ক্ষমতার লড়াইয়ের নতুন কেন্দ্র হয়ে উঠেছে ভারত মহাসাগর। ঠিক এখানেই আজ বিশ্বের বড় বড় শক্তিগুলো তাদের প্রভাব বিস্তারের জন্য রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। এই মহাসাগরটা আসলে বিশ্ব বাণিজ্য আর জ্বালানি পরিবহনের জন্য একটা সুপার হাইওয়ের মতো। মধ্যপ্রাচ্য থেকে এশিয়ায় তেল, গ্যাস, আর এশিয়া থেকে বাকি দুনিয়ায় জিনিসপত্র, সব কিছুরই প্রধান রুট হলো এটা। কিন্তু এই সুপার হাইওয়ের কয়েকটা গেট আছে যেগুলোকে বলে চোক পয়েন্ট। এগুলো খুব সরু জলপথ, যেখানে সামান্য গোলযোগ হলেই কিন্তু পুরো বিশ্বের সাপ্লাই চেন থমকে যেতে পারে। আর যে এই গেটগুলো নিয়ন্ত্রণ করবে তার হাতেই থাকবে বিশ্ব অর্থনীতির চাবি। তো প্রশ্ন হল, আমেরিকা, চীন বা রাশিয়ার মতো দেশগুলো যারা হাজার হাজার মাইল দূরে, তারা কিভাবে এই গুরুত্বপূর্ণ চোক পয়েন্টগুলোর উপর নিজেদের নিয়ন্ত্রণ রাখে? এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। আসল খেলাটা তাদের নিজেদের দেশে নয়, বরং ভারত মহাসাগরের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট দ্বীপগুলোতে হচ্ছে। এই বড় শক্তিগুলোর একটা কমন ফর্মুলা আছে। প্রথমে তারা ছোট কোনো দ্বীপদেশকে বিশাল অর্থনৈতিক সাহায্যের প্রস্তাব দেয়। তারপর সেই সাহায্যের বিনিময়ে সেখানে একটা মিলিটারি বেস বা নৌঘাঁটি তৈরির অনুমতি চেয়ে নেয়। ব্যাস, ওই ছোট দ্বীপটাই তখন হয়ে ওঠে তাদের বিশ্ব নিয়ন্ত্রণের একটা শক্তিশালী কেন্দ্র। এই দ্বীপ দখলের খেলার কারণে ভারত মহাসাগর কিন্তু দিন দিন বেশ ভিড়ে ঠাসা আর প্রতিযোগিতামূলক একটা জায়গা হয়ে উঠছে। একদিকে যেমন দিয়াগো গার্সিয়াতে আমেরিকার বহু পুরনো ঘাঁটি আছে, তেমনি অন্যদিকে চীন জিবুতিতে তার প্রথম বিদেশি নৌঘাঁটি খুলেছে। ভারতও কিন্তু বসে নেই। সে মরিশাসে ঘাঁটি তৈরি করে নিজের প্রভাব বাড়াতে চাইছে। এমনকি রাশিয়াও সুদানে ঘাঁটি তৈরি করে আবার গ্লোবাল পাওয়ার হিসাবে ফিরে আসার চেষ্টা করছে। কিছু দেশ তো আবার তাদের এই স্ট্র্যাটেজিক লোকেশনকে একটা বিজনেসে পরিণত করেছে। যেমন ধরুন জিবুতি। তারা তাদের উপকূল রেখা আমেরিকা, চীন, ফ্রান্স এরকম সব প্রতিযোগী দেশগুলোর কাছেই ভাড়া দিয়ে রেখেছে। ব্যাপারটা অনেকটা ভূ রাজনৈতিক বাজারের মতো। এই টাইমলাইনটা একবার দেখুন, কি অবিশ্বাস্য গতিতে সবকিছু বদলে যাচ্ছে। মাত্র ১ দশক আগেও ভারত মহাসাগরে আমেরিকার একাধিপত্য ছিল, আর আজ চীন, ভারত, রাশিয়া সবাই এখানে নিজেদের সামরিক ঘাঁটি গেড়ে বসেছে। এই অঞ্চলের সামরিকীকরণ যে কত দ্রুত হচ্ছে তা ভাবা যায় না। এই প্রতিযোগিতায় ভারতও কিন্তু পিছিয়ে নেই। তারা নিজেদের বাড়ির উঠোন অর্থাৎ ভারত মহাসাগরকে সুরক্ষিত করতে বেশ আগ্রাসী নীতি নিয়েছে। মরিশাসে ঘাঁটি তৈরি করা, মালাক্কা প্রণালীর মুখে আন্দামান ও নিকোবরকে একটা মিলিটারি দুর্গে পরিণত করা, এমনকি নৌবহরে আরও ১ ডজন সাবমেরিন যুক্ত করা, সবই তাদের এই অঞ্চলের প্রধান শক্তি হওয়ার বড় পরিকল্পনার অংশ। এই যে এত প্রতিযোগিতা বাড়ছে, তার জবাবে কিন্তু এখন নতুন নতুন জোটও তৈরি হতে শুরু করেছে। এখন একটা বড় প্রশ্ন উঠছে, এশিয়াতেও কি ন্যাটোর মতো কোনো সামরিক জোট তৈরি হচ্ছে? এই আলোচনাটা একটা নতুন কৌশলগত গ্রুপকে কেন্দ্র করে হচ্ছে, যা এই অঞ্চলের নিরাপত্তার পুরো চিত্রটাই বদলে দিতে পারে। এই জোটের নাম কোয়াড, যেখানে আছে আমেরিকা, ভারত, জাপান আর অস্ট্রেলিয়া।
কাগজে কলমে এর লক্ষ্য হল একটা মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা। কিন্তু সবাই জানে এর আসল উদ্দেশ্য হল চীনের বাড়তে থাকা প্রভাবকে ঠেকানো। এটা তো খুবই স্বাভাবিক যে চীন এই জোটকে একদমই ভালোভাবে দেখছে না। বেইজিংয়ের চোখে এটা একটা এশিয়ান ন্যাটো, যা আসলে তাদের ঘিরে ফেলার আর তাদের বিশ্বশক্তি হিসেবে উত্থানকে থামিয়ে দেওয়ার একটা আমেরিকান চক্রান্ত ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু এই জোটের ভেতরেই একটা বড় চ্যালেঞ্জ আছে, আর সেই চ্যালেঞ্জটা হলো ভারত। কারণ ভারত সবসময় তার নিজস্ব স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখতে চায়। যেমন রাশিয়া আর ইরানের সাথে ভারতের বেশ ভালো সম্পর্ক আছে, যা অনেক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পছন্দ নয়। ভারতের এই যে স্বতন্ত্র পথ চলার নীতি, এটাই হয়তো কোয়াডের সবচেয়ে বড় দুর্বলতা। যতক্ষণ না ভারত পুরোপুরি আমেরিকার শিবিরে যোগ দিচ্ছে, ততক্ষণ এই এশিয়ান ন্যাটোর কার্যকারিতা বেশ সীমিতই থাকবে। আর এটা নিঃসন্দেহে চীনের জন্য একটা বড় স্বস্তির খবর। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? যখন ভারত মহাসাগরের মতো একটা জায়গায় এতগুলো বড় শক্তি একসাথে জড়ো হচ্ছে, তখন কি পুরনো শত্রুতা আর নতুন জোট মিলেমিশে সমুদ্রের বুকে একটা নতুন যুদ্ধের সূচনা করবে? এই মহাসাগর কি বিশ্বের পরবর্তী প্রধান সংঘাতের কেন্দ্র হতে চলেছে?